স্মার্টনেস ফ্রন্ট করবার জন্য নয়, বাস্তবিকই উচ্চশিক্ষিত হওয়ার জন্য ইংরাজি জানা অপরিহার্য। 1983 থেকে 1998 দীর্ঘ 15 বছর ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি অধিকাংশ বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ইংরাজি শেখেইনি। সরকার পরিবর্তন এবং তার সাথে সিলেবাসে আসে মেগা পরিবর্তন। তার বদলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের জন্য বেসিক বাক্য গঠনের প্রয়োজনটুকুও আর রাখা হলো না। ইন্ডিয়া হলো এমন একটা দেশ যেখানে সামাজিক স্বীকৃতি লাভ মানুষের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যেই কাজের সাথে সামাজিক স্বীকৃতির সরাসরি সম্পর্ক নেই, সেই কাজের জন্য পরিশ্রম করবে এমন ভারতীয়ের সংখ্যা কিন্তু খুব কম আসলে। এছাড়াও মুড়ি মুরগির মতন সবাইকে সরকারি স্কিমের আওতায় নিয়ে আসা, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী প্রকল্পের টাকা, মিড ডে মিল সবার মধ্যে বিতরণ করা, এগুলোও কিন্তু শিক্ষা ব্যবস্থাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা পিছিয়ে নিয়ে গেছে। নমস্কার, আমার নাম সুগন্ধা ভৌমিক আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো পশ্চিমবঙ্গ এক সময়তে ছিল ভারতের এডুকেশন হাব। সবথেকে বেশি বিদ্যাচর্চা হতো এই বাংলাতে। ভারতের সবথেকে বেশি এবং সর্বোচ্চ মানের কবি, সাহিত্যিক, আর্টিস্ট এই বাংলার দান। এবং আজও সেই জন্য কলকাতাকে কালচারাল ক্যাপিটাল বলা হয়। ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় অসম্ভব কঠিন একটা সোশ্যাল রিফর্মের জন্য বিখ্যাত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের প্রথম ব্যক্তি যিনি মহিলাদের মূল ধারায় শিক্ষিত করার কথা ভাবেন এবং তার জন্য ম্যাসিভ ওয়েতে কাজ করেন। শুধুমাত্র বেসিক লেভেলেই 35টা গার্লস স্কুল স্থাপন করেন। এছাড়াও বিধবা বিবাহ, বাল্য বিবাহ বলতে বসলে একটা লম্বা লিস্ট হয়ে যাবে। যুগান্তকারী আবিষ্কার গাছের প্রাণ এবং রেডিও ওয়েভকে খুঁজে পাওয়া, যার ফল আজকের টিভি, ইন্টারনেট, সেটাও একজন বাঙালির হাত ধরে এই কলকাতায় বসে। ভারতের স্বাধীনতার জন্য সবথেকে বেশি প্রাণ দিয়েছে এই বাঙালি জাতি এবং শেষমেশ ভারতের স্বাধীনতাও এসছে একজন বাঙালি পুরুষের হাত ধরে। এছাড়াও ভারতের প্রথম মহিলা ডাক্তার, প্রথম মহিলা গ্র্যাজুয়েট এবং গোটা এশিয়া মহাদেশের প্রথম নোবেল লরিয়েট সহ ভারতের সবথেকে বেশি সংখ্যক নোবেল লরিয়েট সবাই বাঙালি এই বাংলার। তো এমন কি হলো যে যেই বাংলায় শিক্ষা এবং সংস্কৃতির এত সুদীর্ঘ ইতিহাস আছে, সেই বাংলার ক্লাস 7-8 ছাত্ররা ইংরাজি বাক্য ঠিকমতো পড়তে পারছে না। আজকের সময়তেও যত বয়োজ্যেষ্ঠ বাঙালি স্কলাররা আছেন, অলমোস্ট তারা সবাই যেখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন, সেখানে বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত স্কুলকে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে তাকে ইংলিশ মিডিয়ামে বদলে ফেলতে হচ্ছে। জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রফুল্ল রায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মাটিতে নয়, বৈজ্ঞানিক গবেষণার জন্য বাঙালিদের বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। 2019 সাল থেকে 2022 সাল অবধি 22 জন বাঙালি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন বৈজ্ঞানিক গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য। তার মধ্যে মাত্র 5 জন পশ্চিমবঙ্গ থেকে গবেষণার জন্য পেয়েছেন, বাকিরা সব বাইরের রাজ্য থেকে। আজকের এপিসোডে আমরা শিক্ষাক্ষেত্রের এই অধঃপতনের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করব, কারণগুলো খুঁজে দেখার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব। ভিডিও বড় হতে পারে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা সকলেই ভারতবর্ষে ইংরাজি শিক্ষার উপযোগিতা সম্পর্কে অবহিত। শুধু স্মার্টনেস ফ্রন্ট করবার জন্য নয়, বাস্তবিকই উচ্চশিক্ষিত হওয়ার জন্য ইংরাজি জানা অপরিহার্য। সাথে ভারতবর্ষ নানা ভাষার দেশ হওয়ায় প্রফেশনাল ফিল্ডে ইংলিশকে কানেক্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, নানাবিধ বই পড়ে জ্ঞান অর্জন করতে গেলেও কিন্তু ইংলিশ জানতে লাগে, বা বর্তমানে বিভিন্ন পডকাস্ট বা এডুকেশনাল ভিডিও দেখতে গেলেও ইংলিশ বোঝাটা কিন্তু মাস্ট। অথচ পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলগুলোতে ইংলিশকে সাবজেক্ট হিসাবে কিভাবে ট্রিট করা হয়েছে সেটাই আমরা দেখব। দ্য হিস্টোরিক্যাল ব্লান্ডার অফ অ্যাবলিশন অফ ইংলিশ, এই নামটা আমি দিয়েছি। জ্যোতি বসুর প্রধানমন্ত্রী না হওয়াটা যদি হিস্টোরিক্যাল ব্লান্ডার হয়, তাহলে তার থেকেও বড় হিস্টোরিক্যাল ব্লান্ডার হলো প্রাথমিক লেভেল থেকে ইংরাজি তুলে দেওয়া। 1983 থেকে 1998 দীর্ঘ 15 বছর ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি অধিকাংশ বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ইংরাজি শেখেইনি। যদিও সেটা নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল এবং পাবলিক প্রেসারে আবার ইংলিশকে ফিরিয়ে আনা হয়েছিল 1999 সালে। কিন্তু ফিরিয়ে আনার পরেও 15 বছরের ড্যামেজকে রিপেয়ার করার দিকে সরকার কিন্তু মনোযোগী হয়নি। শুধু ইংরাজি বোঝাটাই যথেষ্ট নয়, ইংরাজি বলতে পারাটাও এখন জীবনে উন্নতি করার অন্যতম রিকোয়ারমেন্ট। কিন্তু স্কুলগুলোতে ছোটবেলা থেকে স্পোকেন ইংলিশ ক্লাস করানোর জন্য কোনো রকম ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়নি। ভালো গ্রামার বই ছিল, ভালো গদ্য এবং পদ্য ছিল, কিন্তু স্টুডেন্ট কতটা সেই বই থেকে শিখতে পারবে সেটা একান্তই নির্ভর করতো সে কত ভালো প্রাইভেট টিউটর পেয়েছে তার ওপর। কারণ স্কুলে ক্লাস নেওয়ার যে ধরন, তাতে খুব উৎসাহী শিক্ষকও নিজের মনের মতন করে কিন্তু পড়াতে পারবেন না। আর বিদেশি ভাষা যেহেতু একটা টাইম কনজিউমিং ব্যাপার, তাই মুষ্টিমেয় স্টুডেন্ট ছাড়া বাংলা মিডিয়ামের বেশিরভাগই ইংরাজিতে পিছিয়ে পড়ে।
কিন্তু এরকমভাবে চলতে চলতে হঠাৎ ট্রেন একদম খাদে পড়ে যায় ২০১৩ সালে। সরকার পরিবর্তন এবং তার সাথে সিলেবাসে আসে মেগা পরিবর্তন। মার্ক জুকারবার্গের থেকেও এগিয়ে থাকা আমাদের দিদি ইউটিউব শর্ট ফর্মের কনটেন্ট চালু হওয়ার আগেই পরীক্ষায় নিয়ে আসে শর্ট ফর্মের কোশ্চেন। এতে করে নিট জেইর প্রিপারেশনে অনেকটা হেল্প হয় ঠিকই, কিন্তু ইংরাজি ভাষা শিক্ষার মাটি আলগা হতে হতে এখন সবটাই প্রায় বন্যার জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। গ্রামার সলভের জন্য মাত্র ১০ নাম্বার, আর ডেসক্রিপটিভ আনসার বলতে শুধু রাইটিং, যেখানে ১০ নাম্বার। মানে আশাটা এরকম ছিল যে যুগের সাথে তাল মিলিয়ে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও বেশ গড়গড়িয়ে ইংরাজি বলতে পারবে। তার বদলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের জন্য বেসিক বাক্য গঠনের প্রয়োজনটুকুও আর রাখা হলো না। ফলস্বরূপ ক্লাস 12-এর ছাত্রী টেন্স জানে না। আর সর্বভারতীয় কম্পিটিটিভ এক্সামে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের একটা বড় অভিযোগ হলো, স্যার কোশ্চেন তো সব ইংলিশে। এবং দেখুন, যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্টুডেন্ট সরকারি স্কুল বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছে বা আজও করে, তাই পশ্চিমবঙ্গের ইয়াং ক্রাউডের সামগ্রিক লেখাপড়ার অবস্থা কিন্তু খুব একটা সুখকর নয়। আবারও বলছি, ইংলিশ জানা মানে কিন্তু শুধুই ভালো চাকরি পাওয়া নয়, দেশ বিদেশের জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে যাওয়া। আর ইংলিশ না জানার অর্থ হলো সেই জ্ঞান থেকে বঞ্চিত থাকা। তো স্কুলে পাশ ফেল না থাকাটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর একটা অন্যতম প্রথা। নাও, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে জেনারেশনের পর জেনারেশন মানুষজন একটা স্ট্যান্ডার্ড শিক্ষা লাভ করে আসছে, এবং ন্যূনতম লেখাপড়া জানাটা কিন্তু সেখানে কোনো মাইলস্টোন নয়। দেশের সরকার বেসিক এডুকেশনকে মাথায় রেখে কিন্তু এডুকেশন পলিসি তৈরি করে না। ঠিক যেমন এখানকার গ্রামের ছেলেমেয়েরা ন্যাচারালি সাঁতার কাটা শিখে যায়, তেমনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ছেলেমেয়েরা কিন্তু ন্যাচারালি প্রাথমিক শিক্ষা পেয়ে যায়। আশা করি তুলনাটা বুঝতে পারছেন। এবার যে দেশে আজও বহু ছেলেমেয়ে সেকেন্ড জেনারেশন হিসাবে স্কুলে পড়ছে, কেউ কেউ তো ফার্স্ট জেনারেশন স্কুলে পড়ছে, মানে তাদের মা বাবা দাদু ঠাকুমা কেউই প্রথাগত লেখাপড়া শেখেনি, স্কুলে যায়নি। এখন তাদের সামনে যদি লেখাপড়ার সাথে থাকা রিওয়ার্ড পানিশমেন্টের ব্যাপারটা না থাকে, তারা লেখাপড়াটা শিখবে কেন? বাড়িতে লেখাপড়ার কালচার নেই, পরিবেশও নেই। অ্যাটলিস্ট ফেল করলে বকা খাবে, আত্মীয় বন্ধুদের কাছে সম্মান যাবে, সেই ভয়তে হলেও পড়তো। এইভাবে বেসিক এডুকেশনটুকুও অন্তত পেত। ক্লাসের র্যাঙ্কিং সিস্টেম বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এগুলো থাকার ফলে ওই র্যাঙ্কগুলো পাওয়ার জন্য একটা কম্পিটিটিভ মনোভাব ছিল স্টুডেন্টদের মধ্যে, এবং ছেলেমেয়েরা নিজেদের পুশ করতো এগেইন সামাজিক স্বীকৃতি লাভের জন্য। ইন্ডিয়া হলো এমন একটা দেশ যেখানে সামাজিক স্বীকৃতি লাভ মানুষের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যেই কাজের সাথে সামাজিক স্বীকৃতির সরাসরি সম্পর্ক নেই, সেই কাজের জন্য পরিশ্রম করবে এমন ভারতীয়ের সংখ্যা কিন্তু খুব কম আসলে। তার উপর যেসব দেশের উদাহরণ দিয়ে পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, সেসব দেশে পাশ ফেল না থাকলেও নিজের থেকে রিসার্চ করে প্রজেক্ট করার ব্যাপার আছে। প্রাইমারি লেভেলে মরাল এডুকেশনের ব্যাপার আছে। ব্যাপারটা অনেকটা এরকম, বিদেশে অনেক বটগাছ পোতা হয়েছে, বনসৃজন হচ্ছে, তাই আমরা অনেক বটগাছ পুঁতবো। পরিস্থিতির বাছবিচার না করেই পুঁতবো। তারপর চারপাশে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো ফুটো করে বটগাছের শিকড় বেরিয়ে বাড়িঘর ধসিয়ে দিল। এছাড়াও মুড়ি মুড়কির মতন সবাইকে সরকারি স্কিমের আওতায় নিয়ে আসা, সবুজ সাথীর সাইকেল, কন্যাশ্রী প্রকল্পের টাকা, মিড ডে মিল সবার মধ্যে বিতরণ করা, এগুলোও কিন্তু শিক্ষা ব্যবস্থাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা পিছিয়ে নিয়ে গেছে। এখন দেখুন, অজস্র ছাত্রছাত্রী কিন্তু সচ্ছল পরিবার থেকে আসে, যাদের অ্যাকচুয়ালি এসব সরকারি সাহায্যের কিন্তু প্রয়োজন নেই, অথচ এদের জন্য বছরে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এসব উদ্বৃত্ত টাকা দিয়ে অভাবী স্টুডেন্টদের মিড ডে মিলে আরও ভালো খাবার পরিবেশন করা যায় না? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির পেছনেও খরচা করা যায়। ১৬ই জুলাই আনন্দবাজারের একটা রিপোর্ট অনুযায়ী ১,৫০০ কোটি টাকা খরচ হয়েছে ট্যাবের পেছনে, কিন্তু চাঙড় ভেঙে পড়া স্কুল বাড়ি মেরামতের জন্য টাকা পাওয়া যাচ্ছে না। বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া বিভিন্ন শিক্ষকের মতানুযায়ী এই টাকায় ৭৫,০০০ স্মার্ট ক্লাসরুম, ১৫,০০০ নতুন ক্লাসরুম আর ৭৫,০০০ সিসি ক্যামেরা লাগানো যেত। কিন্তু আসল ক্যাচ হলো, শুধু মোবাইল দিলেই তো আর হলো না। যেই পারপাসে মোবাইলটা দেওয়া হচ্ছে, মানে ইন্টারনেট ঘেঁটে পড়াশোনা এবং সার্বিক জ্ঞান অর্জন, অবভিয়াসলি শুধু সিলেবাসের পড়াশোনা করলে তো হবে না, সার্বিকভাবেও একটা নলেজ চাই। আজকালকার দিনে আপডেটেড থাকতে হবে এগিয়ে যেতে হলে। তো এটাই পড়াশোনা এবং সার্বিক জ্ঞান অর্জন, সেই জন্য কিন্তু একটা রিচার্জের টাকাও চাই। রিচার্জের টাকাটাও কিন্তু সরকারকে দিতে হবে, না হলে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আধপেটা খাওয়া গরিব মানুষদের মধ্যে কাঁসার থালা বিলি করলাম, কিন্তু খাবারের ব্যবস্থা রাখলাম না, বাড়ি গিয়ে তারা না খেয়েই শুয়ে পড়ল। এবার ভেবে দেখুন,
যে অভাবী স্টুডেন্টের একটা এক্সট্রা ডিভাইস কেনার টাকা নেই, তার কাছে বিএসএনএল এর সবচেয়ে সস্তা রেট ৳১৪৭ কি বেশ চাপের হবে না? এইভাবে মুড়ি-মুড়কির মতন অপচয় না করে নিডি স্টুডেন্টদের এইসব বেসিক চাহিদাগুলো তো পূরণ করা যায়। কিন্তু না, মুড়ি-মুড়কির মতনই অপ্রয়োজনীয় টাকা খরচ হচ্ছে। এবং এই উক্ত কারণগুলোর সাথে অ্যাড হয় কোর্স ওরিয়েন্টেড সিলেবাস না রাখা, শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি এবং রাজ্য থেকে শিল্প তাড়িয়ে দেওয়া বা রাজ্যে বড় ইন্ডাস্ট্রির জন্য অনুকূল পরিবেশের না সৃষ্টি করতে পারা। এবং এগুলো কিন্তু একে অপরের সাথে রিলেটেড। রাজ্যে বড় শিল্প নেই, ভালো ভালো প্যাকেজের চাকরিও নেই, তাই চাকরি ওরিয়েন্টেড কোর্সও নেই। এমন পরিস্থিতিতে যারা সচ্ছল পরিবার থেকে আসে এবং লেখাপড়ায় ভালো, তারা অনেকেই বাইরে মাইগ্রেট করছে, বাইরের রাজ্যে। আফটার অল চাকরি তো বাইরেই করতে হবে, তাই উচ্চশিক্ষাও বাইরেই করি। এবং যারা দরিদ্র পরিবার থেকে আসছে, তাদেরও তাই শিল্প নেই, তাই এখানে ব্লু কলার জবেরও অপরচুনিটি তেমন নেই। যেটুকু আছে তাতেও উপার্জন কম, অগত্যা বাইরের রাজ্যে যাওয়া এবং স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট হওয়া। শিক্ষক নিয়োগে দুর্নীতির ফলে বহু অযোগ্য শিক্ষক ঢুকেছে এবং আমি আমার কিছু বান্ধবীর সাথে কথা বলছিলাম, ওদের এক্সপেরিয়েন্সগুলো গ্যাদার করছিলাম এই ভিডিও বানাবো বলে। তারা আর কি প্রাইভেট টিউশনি করে। তারা তাদের আশেপাশের স্কুলগুলোর কথা বলছিল যে টিচাররা নাকি আর আগের মতন ক্লাসই নেন না। মানে গাফিলতি একদম পরিপূর্ণ। এবং যাদের মধ্যে উৎসাহ আছে, যেসব টিচারদের মধ্যে এখনো উৎসাহ আছে যে বাচ্চাদের পড়াতে হবে, যারা বাচ্চাকে এখনো স্টুডেন্টদের পড়াতে চান, তারাও নাকি শুধুমাত্র উৎসাহী ছাত্রছাত্রীদের ওপরেই ফোকাস করেন। যদিও আমাদের সময়তেও সব টিচার যে ভালো পড়াতেন তা নয়, কিন্তু একটা পড়াশোনার না পরিবেশ ছিল। হোমওয়ার্ক দিতেন, পড়া ধরতেন, পড়া না পারলে বকা দিতেন, ডায়েরি লিখতে হতো, কখনো গার্জিয়ান কলও হতো। সামগ্রিকভাবে একটা ডিসিপ্লিন ছিল। আমার স্কুলেই তো আমি দেখেছি যে অনেক ছাত্রী এখন আর ড্রেস কোড সেরকম ফলো করছে না। যেমন তেমন জুতো পরে, যেমন তেমন একটা হেয়ার স্টাইল নিয়ে স্কুলে চলে যাচ্ছে। অথচ আমরা যখন ছিলাম, আমাদের একটা কড়া নিয়মের মধ্যে রাখা হয়েছিল। নির্দিষ্ট টাইমের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রপার ইউনিফর্ম একদম প্রপার ওয়েতে পড়তে হবে। কোনো রকম নখ বড়া করা যাবে না বা নেল পলিশ করা যাবে না। বড় চুলে বিনুনি মাস্ট। থ্যাংক গড আমার চুল ছোট ছিল। কানে সোনার দুল ছাড়া অন্য কোনো ফ্যাশনের দুল পরা যাবে না। এমনকি ঠোঁটে টিন্টেড লিপ বামও ইউজ করা যাবে না। আমরা যখন ক্লাস 10-11 এ পড়ি, তখন সবে টিন্টেড লিপ বাম বাজারে আসতে আর কি শুরু করেছে। সেই টিন্টেড লিপ বামও দেওয়া যাবে না। ন্যাচারাল লিপ বাম দিতে হবে। তো এইরকম একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম। অতি সাধারণ একটা বাংলা মিডিয়াম স্কুল। ওটাই আরকি যে সামগ্রিকভাবে একটা নিয়মানুবর্তিতার মধ্যে আমরা ছিলাম। স্কুল কিন্তু শুধুমাত্র পড়ে নাম্বার পাওয়ার জন্য নয়। স্কুল জীবন আমাদের ডিসিপ্লিন শেখায়। যে ডিসিপ্লিনের মাহাত্ম্য কিন্তু আজীবন আমাদের সাথে থাকে। তো সেই সমস্ত কিছুতেই একটা স্কুলের নিয়ম, পড়াশোনা, যে একটা রেগুলারিটি, সেই সমস্ত কিছুতেই কেমন যেন একটা আনসিরিয়াস ভাব। যেমন তেমন একটা হলেই হলো, এরমভাবে চলছে। এবং এই সবকিছুরই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েদের স্পর্ধায়। যেই স্পর্ধায় আমব্রেলা বানান ভুল বলেও ইংরাজিতে পাশ করিয়ে দেওয়ার দাবিতে ছাত্রীরা রাস্তা ব্লক করে অবলীলায়। ইংলিশ সবাই 7টা মেয়ে ইংলিশে ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। আমব্রেলা বানান করো তো। কি এ এম বলো আমব্রেলা বানান করো, ইংরেজি তো এটা কি আপনাদেরকে এটা নিতে এসছেন? না, বলুন না, ইংরেজি তো ফেল কি অবস্থা, এটা কি রে? AMRL এ AMREL আমব্রেলা। পারবে কেউ বলতে? কেন আমরা কি পারবো না? আমাদেরকে এটা বলতেছে, আমরা তো বলছি আমব্রেলা বানানটা সবাই। তোমরা তো বলছো। এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাংলার সোশ্যাল মিডিয়া কন্টেন্টে, যেখানে নোংরামিতে ভরা আর মোটা দাগের কমেডি মিলিয়ন ভিউ পায়। তবে সবশেষে একটাই কথা আমি বলবো যে যতই আমরা বিভিন্ন সমস্যাকে পয়েন্ট আউট করি না কেন, একটা মূল সমস্যা যেটার সমাধান না হলে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে সার্বিকভাবে শিক্ষিত করা কোনোদিনও সম্ভবই হবে না। সেটা হলো ওভার পপুলেশনের সমস্যা। আমরা যতই পরিকাঠামোর জন্য টাকা বরাদ্দ করি না কেন, রেজাল্ট উইল বি নট অ্যাজ গুড। আফটার অল পরিকাঠামো উন্নয়নেরও কিন্তু একটা লিমিট আছে। ফর এক্সাম্পল, ধরা যাক সমস্ত ক্লাসে বড় স্ক্রিন বসানো হলো এবং ইন্টারনেটের সাহায্যে পড়ানো হচ্ছে। একেবারে স্মার্ট ক্লাসরুম যেটাকে বলা হয়। কিন্তু সেই স্মার্ট ক্লাসরুমে বসে আছে 70 জন স্টুডেন্ট। অর্থাৎ একটা ব্যর্থ পরিকাঠামো। যতই স্মার্ট ক্লাসরুম করা হোক না কেন আর ভালো সিলেবাস ইন্ট্রোডিউস করা হোক না কেন, 60-70 জনের ক্লাসরুম পিছু একজন করে টিচার, এটা কোনো মতেই উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য অনুকূল নয়। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। হোয়াটসঅ্যাপ স্টোরিতে, ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারেন।
আর যদি সাবস্ক্রাইব করেন, যদি মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।